নার্সিং ভর্তি পরীক্ষার জন্য আজকে আমরা গুরুত্বপূর্ণ কিছু টপিকস নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। আর আমরা এই টপিকস গুলো মানে সিরিয়ালি দিতে থাকবো। তো এইগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমার নার্স হওয়ার স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হওয়ার জন্য শুধুমাত্র একটি কারণই যথেষ্ট, তা হচ্ছে সঠিক গাইডলাইন না পাওয়া। যদি ব্যর্থ না হতে চাও তাহলে অবশ্যই মেন্টরদের গাইডলাইন নেওয়া অনিবার্য। ফার্স্ট সেকেন্ড থার্ড টাইমারদের জন্য আমরা নিয়ে এসেছি এমন একটি কোর্স যা ইতিমধ্যে শিক্ষার্থীদের বিশ্বাস অর্জন করেছে এবং হয়েছে আস্থার প্রতীক। এই কোর্সের সব থেকে বিশেষ সুবিধাগুলো হলো আমাদের কোর্সে ভর্তি হলে একটি টাকারও এক্সট্রা বই বাজার থেকে কিনতে হবে না। সব সাবজেক্টের কম্প্যাক্ট বইগুলো আমাদের কোচিং থেকেই দেওয়া হবে। মনে রাখবে, তুমি সেই কোর্সে এনরোল করছো যেখানে অলরেডি অসংখ্য শিক্ষার্থী সফল হয়েছে। তাদের রিভিউগুলো দেখলেই বুঝতে পারবে। চান্সপ্রাপ্ত শিক্ষার্থীদের কথা শুনে ভর্তি হও। ভাইয়ারে একটা বই এবং ভাইয়ার ক্লাসগুলোই যথেষ্ট। কাপাসিয়া, গাজীপুর। এমএন মাস্টার নার্সিং কোচিং সেরা, নার্সিং ইনস্টিটিউট, কিশোরগঞ্জ। হাতের সময় ছিল মাত্র 1.5 মাস। নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি, যশোর। ঠিক এরকম অসংখ্য রিভিউ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, অসংখ্য চান্সপ্রাপ্ত স্টুডেন্টদের রিভিউ। আমাদের বই, বড় টিচার প্যানেল, এক্সাম ব্যাচ, রুটিন, রিভিশন, এই সব কিছু এমন একটি কোর্সের মধ্যে পাচ্ছ যে কোর্স ফি তোমাকে অবাক করতে বাধ্য। একদম রিজনেবল, যেন তোমরা সবাই এনরোল করতে পারো। এরপর যদি ক্লাস কোয়ালিটি নিয়ে সন্দেহ থাকে আমাদের হোয়াটসঅ্যাপে নক করো এবং ক্লাস দেখো, নিজে বিবেচনা করো। এই কোর্সে আরো অসংখ্য সিক্রেট ফ্যাসিলিটিস আছে যা অন্য কোথাও নেই। বিস্তারিত জানতে আমাদের হোয়াটসঅ্যাপে নক করো। আমাদের কোর্স সম্পর্কে সেখানে বিস্তারিত জানানো হবে। আবারও বলি, মনে রেখো, এই কোর্সে ভর্তি হলে পরবর্তীতে প্রিপারেশনের জন্য এক্সট্রা একটি টাকাও খরচ করতে হবে না। 01797710326 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে জেনে নাও বিস্তারিত। নার্সিং ভর্তি পরীক্ষার জন্য আজকে আমরা শতকরা টপিকস নিয়ে আলোচনা করব। দশমিক সংখ্যা ভগ্নাংশের প্রথম পার্ট কমেন্ট বক্সে দেওয়া রয়েছে। এই ক্লাসটি করার পূর্বে কমেন্ট বক্সে থাকা প্রথম পার্ট করে নেওয়া আবশ্যক। এবার 12 নম্বরে আসি আমরা। 12 নম্বরে বলতেছে যে একটি বাক্সে যতগুলো মার্বেল আছে তার 30% হচ্ছে কালো। তাহলে 30% হচ্ছে কালো এবং বাকিগুলো হচ্ছে লাল। ওইটার মতোই আগে যে আমরা ছাত্রছাত্রীর কথা বললাম সেটার মতোই আমাকে আগে রিলেট করতে হবে। আমার মোট পার্সেন্টকে আগে রিলেট করতে হবে। পার্সেন্ট কত? 100। আর তার ভিতরে হচ্ছে কালো আছে হচ্ছে 30%, মানে 30। আর লাল আছে তাহলে কত? যেহেতু 100 থেকে বাদ দেবো তাহলে 70। এই তিনটা জিনিস আমাকে, যদি আমি এর সাথে এখন আমি চেষ্টা করব যে আমার দেওয়া আছে কোনটার সাথে। ওইটাতে যেমন টোটাল স্টুডেন্ট দেওয়া ছিল সেজন্য আমি ওইভাবে করে সাজাই নিছিলাম। এখানে কি দেওয়া আছে? এখানে দেওয়া আছে ওই বাক্সে লাল মার্বেল আছে হচ্ছে 210টি। আর তাহলে আমি কি বলছিলাম এখানে, যে দেওয়া কোনটা? এই পাশে দেওয়া আর এই পাশে হচ্ছে চাইছে কোনটা, চাবে কোনটা। ঠিক আছে, দেওয়া আর চাবে এই দুইটা জিনিস আমাকে মানে ওইটার সাথে মিলাতে হবে। তাহলে দেওয়া আছে আমাদের এখানে 210টি লাল মার্বেল দেওয়া আছে। তাহলে এটা লাল মার্বেল তো আমাদের কত? 70। আর চাইছে মোট কতটি? তাহলে মোট মানে কোনটা? মোট আমাদের কিন্তু 100। তাহলে এখানে হচ্ছে 100। এটা যেহেতু চাইছে তাহলে আমাকে আগে রিলেট করে নিলাম এটা। তারপরে আমি অঙ্কতে চলে যাব যে একে কত। তাহলে একে হচ্ছে 1 তাহলে 70 হলো। আর হচ্ছে তোমার, তাহলে এখন আমরা যাব যেহেতু মোট হচ্ছে কত, লাল ছিল হচ্ছে 210টি। তাহলে 210 কত? তাহলে 100 গুণন 210 ডিভাইডেড বাই হচ্ছে 70। তাহলে এটা কাটলে 3 হয়, তাহলে 300। তাহলে এই 300টাই হচ্ছে আমার অ্যান্সার, এখানকার 300। আচ্ছা, তারপরেরটাতে যাই আমরা। তারপরে গেলে পরে এখন রফিক কেয়াকে তার মোট টাকার 30% দিয়ে দেখে যে তার নিকটে আর হচ্ছে 350 টাকা আছে। কেয়াকে কত টাকা দিছিল? সেম কথা, যে আগে আমরা কি করব, আগে মোট হচ্ছে 100, তারপরে হচ্ছে মোট টাকা তো ছিল 100, মোট টাকার 30% টাকা দিয়ে দেখছে। তার মানে 30%, 30 হচ্ছে কাকে দিয়ে দিয়েছে? কেয়া। এটা হচ্ছে কেয়া। আর তারপরে হচ্ছে মোট টাকার 30% কেয়াকে দিয়ে দিয়েছে। আর 350 টাকা তার কাছে আছে। তার কাছে আছে কত? তার কাছে আছে হচ্ছে তাহলে 70। মানে এইটাকে আমরা রিলেট করতেছি যে 100-র ভিতরে কত দিয়ে দিয়েছে, কত থাকতেছে। তাহলে এখন তারপরে আমি কি বলছিলাম, যে যেটা দেওয়া থাকবে আর যেটা হচ্ছে চাবে, এই দুইটা অংশতে আমরা যাব এবার। তাহলে এইখানে আমাদের দেওয়া আছে কত? 350 টাকা হচ্ছে তার কাছে আছে, মানে এই যে তার কাছে আছে 350, তাহলে রিলেট হচ্ছে 70। আর আমাকে চাইছে হচ্ছে কেয়াকে কত টাকা। তাহলে 70-এর সাথে কিন্তু 30-এর এখন সম্পর্ক হবে। তাহলে যদি তার কাছে থাকে হচ্ছে, তার কাছে যদি 70 টাকা থাকে তাহলে কেয়াকে সে দিছে হচ্ছে 30 টাকা। তাহলে একে কত? তার কাছে যদি একে থাকে তাহলে 30/70।
আর এখানে হচ্ছে মোট টাকা, এখানে বলছে যে কত 350, তাহলে 350 এত, তাহলে 30 গুণন এখানে 350 হবে আর ডিভাইডেড বাই হচ্ছে 70, তাহলে এটা কাটলে হয় 5, তাহলে হচ্ছে মোট হচ্ছে 150, তাহলে এখানে অ্যান্সার হবে 150। তাহলে আমরা কি বুঝলাম যে যে এখানে হচ্ছে যে কয়টা ম্যাথের কথা প্রথম দুইটার ক্ষেত্রে ছিল হচ্ছে যে এ 100-র সাথে সম্পর্কিত, এটাতে কিন্তু 100-র সাথে কোনো সম্পর্কই নাই, কারণ এখানে মোটের কোনো কথাই নাই। তাহলে সেই জন্য আমাকে মেন কথা এই তিনটা জিনিস যদি আমরা বের করে নিতে পারি, আমরা প্রথমে আগে এটা সাজাই নিব, বা আগে এরকম সাজাই নিব যে যেটা দেয়া থাকবে আর যেটা চাবে, এখানে আমাদের দেওয়া আছে যে তার তার কাছে নিকট আর এত টাকা আছে, তার মানে তার কাছে আছে হচ্ছে এত টাকা, সেজন্য আমরা এটা আগে লিখে নিছি। আর যেটা চাইছে মানে কেয়াকে কত টাকা দিছে, তাহলে কেয়ার টাকাটা, কেয়ার তো এখানে 30, এখানে মোটের কোনো সম্পর্ক নাই, সেজন্য আমরা 100-র সাথে কোনো রিলেট করি নাই আর কি। এই হচ্ছে, তাহলে এই পর্যন্ত গেল। আচ্ছা, এখন আমরা 14তে যাব। 14 নম্বরে আছে হচ্ছে একটি মাছ 25% লাভে বিক্রি করা হলে উহার ক্রয় মূল্য বিক্রয় মূল্য, আমরা এর আগে যে অনুপাতের অঙ্কগুলো করলাম, এখানে আমরা কিছুটা ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের দিকে যাচ্ছি। ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের অঙ্কর কথার ক্ষেত্রে আমাকে এইটার সাথে এখন রিলেট করতে হবে যে 25% লাভে, 25% লাভ হওয়া মানে কি? 25% লাভ হওয়া মানে হচ্ছে যে 100 টাকায় একটা জিনিস ক্রয় করা হয়েছিল, জাস্ট হচ্ছে 25 টাকা তার সাথে হচ্ছে অ্যাড হবে, তাহলে তো 125 হয়ে গেল। এইটা হচ্ছে তখন লাভে বিক্রি করলো, তাহলে এটা তখন কি হয়ে গেল? বিক্রয় মূল্য। আর যেটাতে 100 টাকা তো তার কাছে ছিল, তাহলে এটাই তার ক্রয় মূল্য। তাহলে এইখান থেকে আমি বুঝতে পারতেছি যে এটা বিক্রয় মূল্য, এটা ক্রয় মূল্য। এখন একটা কথা আছে, এখানে দুইটা অঙ্ক আমাদের, যেমন হচ্ছে এই 14 আর এই 16, এই দুইটা অঙ্ক আমরা একই টাইপের অঙ্ক, কিন্তু একটু ডিফারেন্স আছে। পার্থক্যটা কোথায়? যে এটাকে ক্রয় মূল্য আগে বলছে, এটা বিক্রয় মূল্য পরে বলছে, আর ওটা বিক্রয় মূল্য আর ক্রয় মূল্য, মানে যেটা আগে বলবে সেটাকে আমরা আগে দিব। এখানে যেহেতু ক্রয় মূল্য আগে বলছে, তাহলে ক্রয় মূল্য যেহেতু আমাদের কত 100, আর বিক্রয় মূল্য পরে বলছে, বিক্রয় মূল্য হচ্ছে 125, তাহলে এই দুইটার অনুপাত বলছে, তাহলে অনুপাত মানে মাঝখানে ইস্টু দিয়ে দেবো। এইটাও যদি থাকে, এইটা থাকলে অপশনে এইটাই অ্যান্সার। আর যদি আমরা এইটা এদের সাথে মিলাতে যাই, তাহলে কাটাকাটি করব, যে এটা 4 দিয়ে কাটলাম, 25 দিয়ে কাটলাম, তাহলে এইটা 25 দিয়ে কাটলাম, তাহলে এইটা 4:5 হচ্ছে, এইটা তাহলে অ্যান্সার হবে। আর ওইটার ক্ষেত্রে অ্যান্সারটা একটু পার্থক্য আছে, সেটা হচ্ছে যে আমাকে আগে বলছে কার কথা? বিক্রয় মূল্যের কথা, তাহলে আগে বিক্রয় মূল্য, এখানে বিক্রয় মূল্য, তারপরে ক্রয় মূল্য, তারপরে বিক্রয় মূল্য আমার কত 125 ইস্টু এখানে হচ্ছে কত 100, তাহলে এখানে আবার যদি কাটাকাটি করি তাহলে 5 এখানে 4, তার মানে 5:4, জাস্ট উল্টায় যাবে। এটার অপশনে ভুল আছে, হ্যাঁ এটা হচ্ছে ভুল আছে, এটা হবে হচ্ছে ঘ নাম্বার, হ্যাঁ 5:4 আর কি। তার মানে হচ্ছে এখানে আমরা যেটা বুঝলাম যে যার কথাটা আগে বলবে, যেখানে ক্রয় মূল্যের কথা আগে বলছে সেজন্য ক্রয় মূল্যটা আগে, আর বিক্রয় মূল্যের কথা পরে বললে পরে আগে বললে পরে বিক্রয় মূল্যটা আগে, যেটা এটার ক্ষেত্রে 5:4 আর এটার ক্ষেত্রে হয়েছে 4:5। তারপরে এখন যাব আমরা পরের অংশে। পরেরটাতে আছে হচ্ছে, পরেরটাতে হচ্ছে 15 নাম্বারে যাই আমরা। 15তে আছে হচ্ছে এখানে একটি স্কুলে 500 জন শিক্ষার্থীর মধ্যে 20% ছাত্রী, কোনো এক বুধবারে 40 জন ছাত্র অনুপস্থিত ছিল, তাহলে ওই দিন শতকরা কতজন ছাত্র উপস্থিত ছিল? তাহলে এখানে ওই একই রকম আমরা যদি আবার আগাই, তাহলে মোট এর কথাই বললে পরে 100, তারপরে 20% ছাত্রী, তাহলে ছাত্রী হচ্ছে 20, এখানে হচ্ছে ছাত্রী হচ্ছে 20, তাহলে ছাত্র সংখ্যা অবশ্যই হবে কত? আরো 80 জন, তাহলে 70 হবে। তাহলে 100-র ভিতরে এই রকম ভাবে আমরা পাইলাম যে এইটার কথাই আসলাম। এরপরে বলছে যে কোনো এক বুধবারে 40 জন ছাত্র অনুপস্থিত ছিল, 40 জন কিন্তু অনুপস্থিত, ছাত্র অনুপস্থিত থাকার পরে ওই দিন শতকরা কতজন ছাত্র উপস্থিত ছিল, শতকরা কতজন আবার উপস্থিত, তার মানে এখানে কিন্তু মোট দেওয়া আছে 500, তাহলে আমাকে আগে বের করতে হবে যে ছাত্র সংখ্যা কত। তাহলে ছাত্র সংখ্যা এখানে যেহেতু আমাদের 40 জন হচ্ছে বুধবারে অনুপস্থিত ছিল, সে অনুপস্থিতের কথা নয় বাদই দিলাম, আমি এমনিতে বের করি যে ছাত্র সংখ্যাটাই কত, 500 জন যেহেতু আছে আমাকে, তাহলে মোট হচ্ছে 500 জন আছে।
আর আমাকে ছাত্রের সাথে, যেহেতু আমাকে এখানে ছাত্রীর কথা এক্সট্রা ভাবে এদিকে কিচ্ছু বলেনি, এই যুগে এই কোনো থেকে শুরু করে এই পর্যন্ত কোনো ছাত্রের কোনো কথা মানে ছাত্রীর কোনো কথাই নাই। তাহলে 20% ছাত্রী কেন দেয়া আছে, যে ছাত্র পার্সেন্ট আগে বের করা যায়, তাহলে পার্সেন্ট আমি তো এখানে 80 তো আগে ভাবে বের করে নিলাম। তাহলে এখন আমাকে এই ছাত্র দিয়ে সবকিছু করতে হবে। তাহলে আমাকে মোট আছে কত, 500। এখন আমি ছাত্র, যে 500 জনের ভিতরে ছাত্র কতজন, এটা আমরা এই এর দিয়েও করতে পারি, আবার ঐকিক নিয়মে করতে পারি, যে 500 এর 80%, 80% মানে 80/100। তাহলে এখানে কাটাকাটি করলে পরে 5 8 40, 400। এই 400 জন হচ্ছে আমার ছাত্র সংখ্যা। তাহলে 400 জন আমি পেয়ে গেলাম হচ্ছে ছাত্র সংখ্যা, যে 400 জন। তাহলে এইখানের থেকে আমি বুঝতে পারলাম যে 400 জন হচ্ছে ছাত্র। এখন কোন এক বুধবারে বলছে 40 জন নাই, অনুপস্থিত হয়ে গেছে। তাহলে 40 এই 400 জনের ভিতর থেকে যদি 40 জন নাই হয়ে যায়, তাহলে বিয়োগ 40, তাহলে কত হবে, 360। এই 360 জন কিন্তু উপস্থিত হয়েছে। এখন এইখানে আবার বলছে যে ওই দিন শতকরা কতজন উপস্থিত হয়েছে। তাহলে শতকরা ওইটাকে আবার তাহলে আমাকে শতকরায় প্রকাশ করতে হবে। 360 হচ্ছে কতজনের মধ্যে, এই জায়গাটা আমাদের তো মোট ছিল হচ্ছে ছাত্র সংখ্যা ছিল হচ্ছে 400 জন, তাই 400 জনের ভিতরে আমার উপস্থিত আছে হচ্ছে 360 জন। তার মানে এখন আমরা যদি করি এখানে ঐকিক নিয়মে, তাহলে একে কত পাবো, 360 ভাগ হচ্ছে 400 পাবো, আর 100তে করলে এখানে আবার 100, তাহলে দুইটা কাটাকাটি করলে এখানে হচ্ছে 90 পাচ্ছি। তাহলে এইটা আমরা বলতে পারি 90%। তাহলে এই 90% হচ্ছে আমাদের কত উপস্থিত ছিল আর কি। তাহলে ছাত্র সংখ্যা উপস্থিত ছিল হচ্ছে 90%, মানে একে করলাম আর 100তে করলাম, মানে শতকরায় যেহেতু সেজন্য 100তে করলাম। এখন ওইখানে 400 এর যদি আমরা এরকম করতাম তারপরে হতো। তো যাই হোক, এইটা হচ্ছে এই নিয়মে করা যাবে। প্রথম কথা হচ্ছে কি কি করলাম আমরা, যে যত রিলেট করলাম, যে আমরা 100 হচ্ছে মোট, পার্সেন্টকে সবসময় এরকম ভাবে ভেঙে নিলে পরে দ্রুত করা যাবে। তাহলে প্রথমে 100 হচ্ছে মোট পার্সেন্ট, আর তার ভিতরে ছাত্রী 20, তাহলে ছাত্র হবে অবশ্যই 80। তাহলে এর ভিতরে হচ্ছে তিনটা জিনিস আমরা পেয়ে গেছি। এখন আমাকে ছাত্রী নিয়ে আর কোনো কথা নাই, ছাত্র নিয়ে কথা। তাহলে মোট স্টুডেন্ট হচ্ছে 500, তাহলে তার ভিতরে 80%, 80% মানে 80/100 জন হচ্ছে, তাহলে আমি পাওয়া গেল কত, এইটা হচ্ছে তাহলে আমি ছাত্র সংখ্যা পাইলাম, যে 5 8 40, এই 400 জন হচ্ছে আমি পাইলাম হচ্ছে ছাত্র। এর ভিতর থেকে আবার 40 জন অনুপস্থিত, সেখানে 40 জন বাদ দিয়ে দিলাম, তাহলে এই যা হচ্ছে 360 জন আমি পাওয়া গেল হচ্ছে যে উপস্থিত। তাহলে 400 জনে উপস্থিত হচ্ছে কত, 360, একে কত আর 100তে কত, এইটুক করলে পরেই হয়ে যাবে। তারপরে তাই আসি আমরা, একজন টেলিভিশন বিক্রেতাকে বিক্রয় মূল্যের উপর 12% কর দিতে হবে। বিক্রয় মূল্যের উপর 12% কর দিতে হবে, 12%। তার মানে 12% কর দেওয়া মানে কি, 100 টাকার ভিতর থেকে 12 টাকা দিয়ে দিতে হবে। 100 টাকা যদি সে বিক্রি করে, তাহলে 12 টাকা অন্যজনকে মানে কর হিসাবে দিয়ে দিতে হবে। তারপরে যে টেলিভিশনের বিক্রয় মূল্য ছিল হচ্ছে এত টাকা হচ্ছে বিক্রয় মূল্য। তাহলে এই যে এখানে আমাদের মোট তো কত, 100 টাকা হচ্ছে আমরা বিক্রয় করছি, আর কর দিছি হচ্ছে 12 টাকা। তাহলে এটা হচ্ছে দেওয়া আছে, আর এটা হচ্ছে বিক্রি মানে দিয়ে দিছি আছে কর। তাহলে এখন এটার সাথে এখন রিলেট করলে হয়ে যাচ্ছে। তাহলে 100 টাকা যদি থাকে, তাহলে হচ্ছে 12 টাকা কর দিছি, তাহলে 1 টাকায় কত, 12/100 টাকা কর দিছি। তাহলে এখানে 19,400 টাকা থেকে 12 গুণন 19,400 ভাগ হচ্ছে 100। তাহলে এখানে এই 12 গুণন হচ্ছে 194, 12 গুণন 194 করলে পরে 194 গুণন 12, তাহলে এখানে থাকে হচ্ছে, হ্যাঁ, তাহলে এটা হচ্ছে 17 নম্বরে হচ্ছে 2328, এটাই অ্যান্সার। তাহলে এখন কথা হচ্ছে যে, তাহলে আমরা আরেকবার একটু দেখি, যে 12% কর দিতে হয়েছে, সেজন্য 100 টাকার ভিতর কর দিতে হয়েছে 12 টাকা, 1 টাকায় কত, আর যততে চাইছে যে এত টাকার উপরে কত কর দিতে হবে, তো তত টাকা, ঠিক আছে। তাহলে এখানে এরপরে গেলাম, তাহলে এখন 18 নাম্বারটায়, 18তে আছে হচ্ছে আখের নমুনায় 20% চিনি রয়েছে, 50 কেজি চিনি উৎপাদনের জন্য কত কেজি আখ প্রয়োজন। এখন এই 20% দিয়ে আমাকে আবার ওই রকম রিলেট করতে হবে। আমাদের 100 হচ্ছে মোট, তার ভিতরে 20% হচ্ছে 20%, আখের নমুনায় 20% চিনি, 20% হচ্ছে চিনি, তাহলে চিনি হচ্ছে 20। এখন বলতেছে যে 50 কেজি চিনি উৎপাদনের জন্য,
কত কেজি আখ প্রয়োজন আমার, তাহলে এইটা তাহলে কি ছিল মোট তাহলে আখ, আর এইটা হচ্ছে চিনি। তাহলে এখন আমাকে কত কেজি আখ প্রয়োজন মানে এইটাতে আমাকে তখন বের করতে হবে। তাহলে 20 কেজি চিনিতে প্রয়োজন হচ্ছে 100 কেজি আখ লাগবে। একে কত 100 বাই হচ্ছে 20। এখন হচ্ছে তারপরে আবার বলতেছে যে 50 কেজির কথা বলছে, তাহলে আমরা এখানে 50-এ যাব, 100 গুণন 50 ডিভাইডেড বাই এখানে 20। তাহলে এখানে কাটাকাটি করলে হচ্ছে 5, তাহলে এখানে কত 250। তাহলে 250 কেজি আমাদের আখ প্রয়োজন আর কি। 20% চিনির জন্য আমাদের প্রয়োজন হচ্ছে 250, 50 কেজি চিনির জন্য 250 হচ্ছে আমাদের। এটা আরেক ভাবে করা যায় যে এখানে 20% যেহেতু, তো তার মানে হচ্ছে 100-র ভিতরে 20, 100 আর 20-এ আমরা করলে পরে অনুপাত করলে পরে আমরা কিন্তু পাই হচ্ছে 1/5। তো এই 1/5টাই কিন্তু এখানকার অংশ, তার মানে হচ্ছে 5 গুণ। তার মানে আর 50-কে যদি আমরা 5 দিয়ে গুণ করি তাহলে কিন্তু আমরা হচ্ছে পাবো হচ্ছে যে 250 কেজি। এটা একভাবে করা যায়। আচ্ছা যাই হোক, তারপরেরটাই যাই আমরা। প্রতি বছর কোন শহরের লোক সংখ্যা 7% জন্মগ্রহণ করে আর 3% মারা যায়। তার মানে এই দুইটার ভিতরে যদি আমরা পার্থক্য করি যে 7% বিয়োগ হচ্ছে 3%, তাহলে হচ্ছে 4% কিন্তু লোক সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তার মানে 100 জনে বৃদ্ধি পাচ্ছে হচ্ছে 4 জন করে। তাহলে এক বছরে ওই শহরে 400 লোক বৃদ্ধি প্রাপ্ত হলো। তাহলে এইখানে আমরা যদি 4%-এর ভিতর দেখতে পাচ্ছি যে 4 হচ্ছে বৃদ্ধি আর 100 হচ্ছে মোট। তাহলে মোট আর হচ্ছে বৃদ্ধি, এই দুইটা অংশের ভিতরে আমাকে আবার এই করতে হবে যে এখানে চাইছে কত, যে লোক সংখ্যা কত ছিল। তাহলে মোট চাইছে যেটা চাবে সেটা ডাইনে দিব, আর যেটা হচ্ছে বৃদ্ধি প্রাপ্ত হচ্ছে 400, তাহলে 400টা বামে দিব। তাহলে 1 যদি বৃদ্ধিতে, তাহলে মোট ছিল হচ্ছে 100 বাই এখানে 4। তাহলে আমাকে আবার যদি বলছে যে 400 বৃদ্ধি পাইছে, তাহলে 400 বৃদ্ধি পাইলে পরে অবশ্যই কত হবে 100 গুণন 400 ডিভাইডেড বাই 4। তাহলে এখানে কাটাকাটি করলে 100, তাহলে 100 100 গুণ করলে পরে 10,000। এই যে এখানে আমাদের লোক সংখ্যা ছিল হচ্ছে 10,000। তাহলে আমরা যে জিনিসটা বুঝলাম যে আবার ওই রকম যে কোনটার সাথে কোনটা, মানে 4% যেহেতু আমাদের এক্সট্রা আছে, যে 4% করে প্রত্যেক বছর এক্সট্রা হচ্ছে, কারণ মারা গেছে সেটা তো বাদ, তাহলে আর জন্মগ্রহণ করছে এটা বেশি সংখ্যক আছে। তাহলে এইটা থেকে এটা বাদ দিলে 4% করে 100 জনের বৃদ্ধি পাচ্ছে হচ্ছে 4 জন। এভাবে করে করতে পারতাম। তাহলে 100 জনে বৃদ্ধি পাই 4 জন, একজনে কত, কিন্তু আমার সমস্যা হচ্ছে দেওয়া আছে হচ্ছে বৃদ্ধি প্রাপ্তটা, যেটা বৃদ্ধি পাইছে সেটা দেওয়া আছে। আমি বারবার বলতেছি যেটা দেয়া থাকবে সেটা সবসময় বামে বসাও, বামে যে 4 জন বৃদ্ধি পাই 100, একে কত আবার 100-তে কত, এরকম। তাহলে এখন হচ্ছে পরেরটাতে যাই আমরা। আচ্ছা এবার আমরা 20 নম্বরে যাই। 20 নম্বরে আছে হচ্ছে মানিকের মাসিক বেতন 9% বৃদ্ধি পাওয়ার ফলে তার মাসিক সঞ্চয় সমান হারে বৃদ্ধি পেয়ে এত টাকা হয়ে গেছে। এটা হচ্ছে যে সঞ্চয়টা হয়েছে হচ্ছে এত টাকা। তাহলে এইটাতে সব থেকে ভালো হয় অপশন টেস্টের মাধ্যমে করলে, যে এই টাকাটা তো তার সঞ্চয় হয়ে গেছে, তার মানে 9%-এর সাথে এইটার সম্পর্ক। তার মানে এখানে 9 বাই যদি 100 দিই, মানে যে এখানে 1853 আছে, তো এই টাকাটা আমাদের হতে হবে। তার মানে 1853 টাকাটা হতে হবে। তাহলে 1853 টাকাটা হতে হলে পরে এখন এর মধ্য থেকে কত মানে এইটা বা এইটা বা এটা, যেহেতু আমাদের অপশনে গ আছে, সেটা আমরা যদি গটা দিয়ে দেখি একটু, যে 1700 এর যদি আমরা করি কি 9% করি 9/100, তাহলে এখানে হচ্ছে আমাদের এখানে 90 আর 63, তার মানে 153। এই যে 153 টাকায় 1700-র সাথে যোগ করার পরেই তো এই 1853 হয়েছে। সেজন্য এইভাবে করলে পরে দ্রুত করা যাবে। তার মানে যেইগুলোতে আমাদের শূন্য থাকবে এইগুলোর সাথে রিলেট করলে পরে তাহলে ভালোভাবে দ্রুত করা যাবে আর কি। তাহলে এই দুইটা আমরা দেখলাম যে এইটার সাথে যেহেতু আমাদের 153 এর সাথে যোগ করলে পরে এটা হচ্ছে, তাহলে 1853 হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা এরপরেতে আমরা যাই, 6টি কলমের দাম 15টি পেন্সিলের দামের সমান। তার মানে 6টি কলমের দাম 15টা পেন্সিলের দামের সমান হলে 10টি কলমের পরিবর্তে কতটি পেন্সিল পাওয়া যাবে। এটা তো একদমই সিম্পল অঙ্ক, যে আমাদের পেন্সিল যেহেতু চাইছে, যেটা চাবে সেটা ডান দিকে দেব। তাহলে 6টি কলমের সাথে 15টি পেন্সিল, তাহলে একটি কলমের দিয়ে আমরা 15/6টি পেন্সিল বোঝাবো।
তাহলে এখন এখানে আবার বলছে যে 10টি কলমের কথা বলছে, 10টি কলমের জন্য 15 গুণন 10 ডিভাইডেড বাই হচ্ছে 6। এখানে তাহলে কাটাকাটি করলে 3 দিয়ে, আর এখানে 5 দুগুণে 10, 25। এই 25টি হচ্ছে আমাদের অ্যান্সার। এটা জাস্ট ঐকিক নিয়ম করলেই হয়ে যাচ্ছে। আচ্ছা, এখন হচ্ছে এই যে এই অঙ্কগুলো হচ্ছে একটু জটিল ভাবে মনে হয় সবার কাছে, কিন্তু এগুলো বিসিএস থেকে শুরু করে সব চাকরি পরীক্ষায় কিংবা অ্যাডমিশন পরীক্ষায় অনেক ক্ষেত্রে এই অঙ্কগুলো দেয় আর কি। ভালো করে অঙ্কটা পড়তে হবে। চিনির মূল্য 25% বৃদ্ধি পাওয়াতে একটি পরিবারের চিনি খাওয়া এমন ভাবে কমালো যে চিনি বাবদ ব্যয় বৃদ্ধি পেল না। ওই পরিবারের চিনি খাওয়ার খরচ শতকরা কত কমেছিল বা কমায় দিছিল, মানে চিনির মূল্য বৃদ্ধি পেয়ে গেছে। এখন সে কি করবে, যে মূল্য বৃদ্ধি পাওয়ার কারণে চিনির ব্যবহারটা কমায় দিবে, যে আমি একটু ব্যবহার কমায় দিই যাতে আমার ওই যে পরিমাণ আমরা আয় করছিলাম ওই আয়ের সাথে যাতে ব্যয়টা সমন্বয় হয়। সেজন্য আমাদের এখন সেটার কথাই বলতেছে যে 25% যেহেতু বাড়ে গেছে, তাহলে আমাকে খাওয়াটা বা মনে করো যে ব্যবহারটা কমায় দিতে হবে। এই ধরনের অঙ্ক সাধারণত এরকম যে বৃদ্ধি যেতটুকু থাকবে, বৃদ্ধি কত পাইছে 25%, 25% বৃদ্ধি পাইছে মানে কি 100-র সাথে 25 যোগ, তার মানে 100-র সাথে 25 যোগ করলে কত হয় 125। তো এই 125 বৃদ্ধি পাইছে, আগে ছিল কত 100 করে, তাহলে একে কত 100, আবার 100 ডিভাইডেড বাই 125, আবার বের করতে হবে শতকরায় যেহেতু, তাহলে 100 গুণন 100 ডিভাইডেড বাই 125। এই জিনিসটা মাথায় রাখতে হবে, এই যে 100 গুণন 100 বাই 125। আমরা যে এগুলো করলাম, এগুলো না করে ডাইরেক্ট ওই জিনিসটা করব, যে দুইটা 100 গুণ করব আর যত পার্সেন্ট বৃদ্ধি পাইছে বৃদ্ধি পাওয়াটা ভাগ করে দেব, অথবা যদি কমে যায় বা হ্রাস পায়, কোনো কোনো ক্ষেত্রে হ্রাস পাওয়ার কথাও বলতে পারে। হ্রাস পাওয়ার কথা, সাপোজ এখানে 20% হ্রাস পাইলো বললো, তাহলে 20% হ্রাস পাইলে আমি তো এখানে তখন 80 ইউজ করতাম, তাহলে তখন এই 80 দিয়ে এখানে ভাগ করে দেব। তাহলে দুইটা 100 গুণ ভাগ হচ্ছে যত বৃদ্ধি পাওয়ার পরে যেটা হয়েছে সেটা। তাহলে এখানে যদি আমরা ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে পরে এখানে 25 দিয়ে ভাগ কাটাকাটি করলে 5, এখানে হয় 4, উপরে তাহলে থাকছে হচ্ছে 4 গুণন 100, তার মানে 400 উপরে আর নিচে হচ্ছে 5। এই 400 বাই হচ্ছে 5, এইটা এখানে এরকম ভাবে আমরা ক্যালকুলেশন করে রাখবো। এর সাথে আমরা কি করব, যেটা আমাদের আমাদের মোট ছিল কত 100 থেকে, তো আমি ওইটা কাজ করছি, যে এইটা করার পরে আমি 100 বিয়োগ দেব হচ্ছে 400 ভাগ হচ্ছে 5, তাহলে কত পাচ্ছে 5 হচ্ছে লসাগু, তাহলে এখানে হলো 500 বিয়োগ 400, তাহলে এখানে হচ্ছে 100 ডিভাইডেড বাই 5, তাহলে এইটার সাথে কাটাকাটি করলে 20, এই 20%। এইটাই হচ্ছে আমাদের মেন অ্যান্সার। তাহলে আমি কি বোঝাতে চাচ্ছি, যে মেন এই ধরনের অঙ্ক আসলে পরে এমসিকিউতে আমরা দুইটা 100 আগে গুণ করব কোনো কথা ছাড়াই, আর যদি বৃদ্ধি পায় বৃদ্ধি পাওয়া অংশটুকু তাহলে 125, এইটা ক্যালকুলেশন আগে করব। ক্যালকুলেশন করে আমরা পাইলাম হচ্ছে এখানে 400 বাই হচ্ছে 5। এখন এইটা হচ্ছে সাধারণত যখন আমাদেরকে যখন হ্রাসের কথা বলবে, যদি সাপোজ বলতো যে 25% হ্রাস বা 20% হ্রাস, তখন কিন্তু আমাদের এই জিনিসটা বড় আসতো, এটার থেকে তখন 100 বাদ দিতাম। কিন্তু এখন এই অঙ্কের ক্ষেত্রে আমাকে 100ই বড় আছে, সেজন্য 100 থেকে ওই জিনিসটা বাদ দিতে হবে, যে 400 ভাগ হচ্ছে 5, তাহলে এখানে 500 উপরে বিয়োগ 400 ডিভাইডেড বাই 5 মানে হচ্ছে 100 বাই 5 মানে হচ্ছে 20, এই অংশটুকু। তাহলে এখান থেকে যে জিনিসটা আমরা বুঝলাম সেটা হচ্ছে যে ওইটা দুইটা গুণ করে ডিভাইডেড করার পরে পরে যাই আবার 100 থেকে বাদ দিতে হতে পারে, আবার ওইটাকে 100 থেকে বাদ দিতে হতে পারে। যদি হ্রাস পাওয়ার কথা থাকে তাহলে এই যেটা বের হবে সেটা বিয়োগ 100 দিব, বারবার বলতেছি কিন্তু। আচ্ছা, যাই হোক, এই পর্যন্ত হয়ে গেল। এর পরেরটাই আমরা যাই। 25% বৃদ্ধি পেয়ে 25% বৃদ্ধি পাওয়ার পরে কিন্তু বেতন হচ্ছে এত টাকা হলো। 25% বৃদ্ধি পাওয়ার পরে বেতন হয়েছে এত টাকা, তাহলে পূর্বের বেতন কত ছিল, এইটা কিছুটা এই যে এই অঙ্কটার মতো। যে তাহলে এগুলো হচ্ছে অপশন টেস্টের মাধ্যমে করলে পরে ভালো হয়, যে এত এর 25% 15% যেহেতু বৃদ্ধি পাইছে, তাহলে এত এর 15%টা আসলে কত সেটা যদি বুঝাতে পারি তাহলে অঙ্ক হয়ে যাবে। যেমন এখানে যদি আরেকটা কথা বলা যায়, যে 15% যেহেতু বৃদ্ধি পাইছে বেতনটা হয়েছে হচ্ছে এত টাকা। আর যদি আমরা এইভাবেও করি যে ঐকিক নিয়মের মাধ্যমে, যে 15% বৃদ্ধি পাইলে কত হয় 115, তাহলে 115
আর এইদিকে আমাদের আছে হচ্ছে 100। তাহলে এই এই জিনিসটা হচ্ছে কি হয়েছে, বৃদ্ধি পাওয়ার পরে হয়েছে। তাহলে বৃদ্ধি পাওয়ার পরে আমার এখানে কত হয়েছে, 15% বৃদ্ধি পাওয়ার পরে 115 হয়েছে। তাহলে 115 থেকে 100 এরকম করলে পরে তাহলে একে কত, 100 ডিভাইডেড বাই 115। আর যদি আমরা যদি তারপরে যাই, তারপরে কত আছে এখানে হচ্ছে 5775। তাহলে 5750 এইটার থেকে 100 গুণন হচ্ছে 5750 ডিভাইডেড বাই এই যে 115। তারপরে এখন কাটাকাটি করলে পরে আমরা অঙ্কটা করে ফেলতে পারবো। যাই হোক, এটার অ্যান্সার হবে হচ্ছে এইটা 5200, সরি 5000 টাকা। এই দুইটা কাটাকাটি করলে হচ্ছে 550 হবে আর কি। এইটার ক্ষেত্রে আমাদের হচ্ছে আরেকবার একটু ভালো করে বোঝাই দিই, 15% বৃদ্ধি, তাহলে 15% বৃদ্ধি মানে 115, আর আগে ছিল কত তাহলে 100। আমার এইটা হচ্ছে যেটা এই বেতনটা বৃদ্ধি পাওয়ার পরে হয়েছে হচ্ছে এত, তাহলে এইটা 115-র সাথে সম্পর্কিত। তাহলে আমরা এটা ঐকিক নিয়ম যদি 100 ডিভাইডেড বাই কত 115, আর এখানে যদি আমরা পরের বার কত পাইছে এত টাকা হলে পূর্বের বেতন, তাহলে আগে হচ্ছে তাহলে 5750 টাকা হলে 100 গুণন 5750 ডিভাইডেড বাই 115। এটা কাটলে পরে হয় হচ্ছে 5, আর এই একটা শূন্য ছিল তাহলে শূন্য, তাহলে উপরে হচ্ছে 50 আর নিচে হচ্ছে 100, এই দুইটা গুণ করলে 5000 উত্তর আর কি, এইটা উত্তর। আচ্ছা, যাই হোক 23 পর্যন্ত আমাদের হয়ে গেল। একজন ব্যক্তি মাসিক বেতন 10% মহার্ঘ ভাতা পান, 10% মহার্ঘ ভাতা পান। মাসিক বেতন হচ্ছে কত, 4200 টাকা। তাহলে মহার্ঘ ভাতা কত, তাহলে মহার্ঘ ভাতা ওই একইভাবে 10 অংশ, বেতনের 10 অংশ। তাহলে মহার্ঘ ভাতা কত পায়, 4200 টাকা, এর 10 অংশ, 10 অংশ মানে এর 10% আর কি। তাহলে 10/100, তাহলে এটা কাটলে পরে দুইটা শূন্য কাটলে 420 টাকা। এইটাই হচ্ছে উত্তর। তাহলে হচ্ছে 10 অংশ বলছে বা 10 এর এত শতাংশ বলছে, একই কথা। আচ্ছা, তারপরে হচ্ছে আহসানের বেতন 5% বৃদ্ধি পাওয়ার পরে বেতন 6000 টাকা বৃদ্ধি পেল। এটা কিন্তু আমরা ওই যে 23 নম্বর অঙ্ক যেটা করলাম ওইটাতে ছিল হচ্ছে মোট বেতনের কথা, আর এখানে জাস্ট হচ্ছে কতটুকু বৃদ্ধি পাওয়ার কথা দেওয়া আছে। তাহলে বৃদ্ধি পাওয়ার কথা এখানে আমাদের তো 5%ই আছে, তাহলে আমাকে কিন্তু ওই 5 দিয়েই কাজ করতে হবে, যে 5 টাকা যদি হয় তাহলে মোট ছিল কত 100। কিসের জন্য, বৃদ্ধির অংশটুকু দেওয়া আছে বলে বৃদ্ধি দিয়েই করব আমরা। ওইখানে আমাদের বৃদ্ধির টোটালটা দেওয়া ছিল, সেজন্য আমরা 115 দিয়ে করছিলাম। কিন্তু এইটাতে জাস্ট ওই বৃদ্ধির অংশটাই, মানে এই 6000 কোনটা দেওয়া আছে সেটা দেখতে হবে। তাহলে 6000 তো শুধু বৃদ্ধির অংশটা, তাহলে একে কত, একে 100 বাই হচ্ছে 5, তাহলে এখানে আছে হচ্ছে 6000। 6000-এ কত, 100 গুণন 6000 ডিভাইডেড বাই হচ্ছে 5। তাহলে এটা কাটতে হলে 5 12 60, তাহলে 12 আর 1 2 3 4টা শূন্য, 1 2 3 4। তাহলে এইটা হচ্ছে আমাদের 12-র সাথে 4টা শূন্য আছে হচ্ছে ক নাম্বার, এইটা অ্যান্সার। আচ্ছা, এইটা দেখো, এইটা হচ্ছে 26 নাম্বারে, এক ব্যক্তি তার স্ত্রীর বয়সের 10% বড়। এখানে বুঝতে হবে যে এক্স এর 110% সমান হচ্ছে 10, এইটুক খালি মনে রাখবে, তাইলেই এই অঙ্কটা সহজে করা যাবে। কারণ কি, 10% বড় মানে কি, এক্স এক্স ধরছি আমরা, যে ওই এক্স, এই যে এখানে যে এক্সটা, এক্স এর 10% বড়, তাহলে 10 মানে 110% সমান হচ্ছে 10। 10 মানে কিসের জন্য বলছে, যে এই 10টাই হচ্ছে তত বড় যেহেতু বলছে, তাহলে 110% আবার বড় হওয়ার পরেও 10, কারণ এই জায়গায় যেটা আর এই দুইটা যদি মিল থাকে তখন আমরা ওই পার্সেন্টটাকে রিলেট করে 10 দিতে পারি আর কি, সেই জন্য আমরা ওইটা দিছি। যদি এখানে যদি বেশি থাকতো তাহলে কিন্তু অন্য নিয়মে হতো। তাহলে এখানে এক্স এর 110% সমান সমান 10, এইটা লিখে তাহলে এখন ক্যালকুলেশনে যদি আমরা যাই তাহলে 110 ডিভাইডেড বাই কত 100 সমান হচ্ছে এখানে 10। তাহলে এখানে উপরে আমাদের ক্যালকুলেশন করলে 110 এক্স ডিভাইডেড বাই 100 সমান হচ্ছে 10। তাহলে হচ্ছে এখন 110 এক্স সমান হচ্ছে 110 গুণন এখানে 100 গেলে পরে 100, তাহলে হচ্ছে 100 1000, আর এখানে হচ্ছে এক্স ইজ ইকাল টু 1000 ভাগ 110, 10 শূন্য শূন্য কেটে গেল, তাহলে আমাদের থাকে হচ্ছে 100 ডিভাইডেড বাই 11। এখানে আমরা যদি করি আর কি, সমস্ত ভেঙে দিই, কারণ অপশনে আমাদের সমস্ত দেওয়া আছে, না হলে এটাও অ্যান্সার হতো
পয়েন্টে থাকলে পয়েন্ট অ্যান্সার হতো, 9 দিয়ে করলে পরে 99, 1 থাকে তাহলে হচ্ছে 9 সমস্ত 1/11, তাহলে 9 সমস্ত 1/11 আমাদের এইটা গুণ দিয়ে করছে, আসলে এটা 9 সমস্ত 1/11 এরকম অপশনটা থাকবে আর কি। যাই হোক, আজকে আমাদের আচ্ছা এইটা আমরা তাহলে আমরা যেটা পার্সেন্টের যে বা শতকরার অঙ্কগুলো, এটা থেকে কত অংশ, এইটা এর বয়স এত বেশি হলে কত হয়, তারপরে ক্রয় মূল্য বিক্রয় মূল্যর বৃদ্ধি বা কম হ্রাস, যে অঙ্কগুলো আমরা দেখলাম এর মধ্যেই আর কি, এর ভিতর থেকে ইনশাল্লাহ এই কয়টা অঙ্কর মধ্য থেকেই আমাদের ইনশাল্লাহ এই টপিকসের বা এর মধ্য থেকে আমাদের অঙ্কগুলো পরীক্ষায় আসবে। তো যাই হোক, এগুলো বেশি বেশি করে অনুশীলন করলে আমরা ভালো রেজাল্ট করতে পারবো আর কি।